দাওয়াতে শুয়ে থাকে হজরতটি। কুলছুম মারা যাবার পর থেকে আর এক রাতও ঘরের ভেতরে শোয়নি। বলে কুলছুম এলে আমাকে দেখতে পাবে না গো। টানা 17 দিন হাসপাতালে থাকলো হজিরদ্দি। এই কদিন জমে মানুষে টানাটানি হলো। মৃত্যুর ফেরেস্তা ইসরাইল আশেপাশে ঘুরঘুর করে হজরতটির রুটা কবজা করতে পারলেন না। একটা ছোটখাটো স্ট্রোক ঘটিয়েই খালি হাতে ফিরলেন ওপরে। হজরতটি ওপরের বাড়ি ফিরল না, ফিরল ইহকালের বাড়ি। নমস্কার, আমি শুভাশিস। আমাদের একটা গল্প হোক চ্যানেলে বিভিন্ন ভৌতিক গল্প শোনানো হয়। এখন থেকে আপনাদের কমেন্ট অনুযায়ী আমাদের এই একটা গল্প হোক ইউটিউব চ্যানেলে ভৌতিক গল্প ছাড়াও বাংলা ক্লাসিক, রূপকথা, শিকার, কল্পবিজ্ঞান সহ বিভিন্ন লেখকের ভিন্নধর্মী বিভিন্ন গল্প শোনানো হবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার। আজকের গল্প সৌরভ হোসেনের লেখা উঠোন। গল্প পাঠে এবং সমগ্র পরিচালনায় আমি শুভাশিস। আসমত গৃহস্থর ভুইয়ের পরে হজরুদ্দির বাড়ি। ভুইটা যেদিকে ঢালু হয়ে নেমে গিয়েছে সেদিকটায় বড় ঘাটটা বিল। হজরুদ্দির বাপ নুরুদ্দি বলতেন, ওখানে আগে নদী ছিল, সে নদীর সঙ্গে পদ্মার যোগ ছিল। সে নদী মজে বিল হলো এখন নাবাল জমি। 71-এর বন্যায় ওই বিল উপছে, উঠোনটায় জল এসেছিল। শুধু জল আসেনি, ভাসানে সেই জলের সঙ্গে নানা মাছও এসেছিল। বাড়ির দাওয়ায় বসে ছিপে করে মাছ ধরেছিল হজরুদ্দি। বেড়ার ফাঁকে পেতেছিল বৃত্তি। সে বৃত্তি ভরে গিয়েছিল পুঁটি খোলসেতে। সে বিলও মরল, বিলের সঙ্গে সঙ্গে মাছও মরল। এখন আশ্বিন মাসে বিল উজান নাবাল সব ধানি জমি হয়ে উঠেছে। যে বছর পাটকাঠি আর কঞ্চির বেড়াটা ভেঙে পচে ফাঁকা হয়ে যেত, সে বছর আল বিল আর উঠোন এক হয়ে যেত। দাওয়া থেকে দেখা যেত বিলের জল। রাতের যখন চাঁদের আলো পড়তো তখন মনে হতো বিলটা রূপোয় ভরে আছে আর উঠোনটা খিলখিল করে হাসতো। হজরদ্দ তখন উঠোনে নেমে আসতো, সঙ্গে কুলছুম। হজরদ্দি কুলছুমকে বলতো, এসো তো, এই জ্যোৎস্নার রাতে আমরা একটু কিতকিত খেলে। কুলছুম তখন আঁচলখানা উঠোনটায় বিছিয়ে দিত আর বলতো, কিতকিত নয়, আজ উঠোনটায় শুয়ে জ্যোৎস্না মারতে ইচ্ছা করছে। কুলছুম, আমি মরতে দেব না। বুকের হাড়গুলোর ভিতরে যেখানে হজরদ্দির হৃৎপিণ্ডখানা ছুট মেরে আছে, সেই কথাটা বাজলো সেখানে। কত পিড়ির ভিটের তার গাছ পাথর জানা নেই হজরদ্দির, তবে এইটুকু জানে তার বাপ, বাপের বাপ, বাপের বাপের বাপ এই ভিটেতেই জন্মেছেন আর এই উঠোনতেই হেঁটে চলে বড় হয়েছেন। মাঝে মাঝে হজরতদের মনে হয়, কি মরতে যে 4টে ছেলে নিতে গেছিলাম, একটাতে ইটি টানলেই ভালো হতো। উঠোনটার তো হতচ্ছিরি দশা হতো না। উত্তর মরেছে, দক্ষিণে মরেছে, পূব মরেছে, এখন পশ্চিমটাও মরতে বসেছে। হজরতি বলতে গিয়েছিল, পশ্চিমের মুখটা মারিস নেড়ে, আল্লাহর ঘর কাবা ওই দিকটায় আছে। তখন বশির বাপের মুখের ওপর বলেছিল, কার ঘরে থাকবো? আকাশ ফেরেস্তার ঘরে। বাকি 3 ছেলে আপন আপন বাড়ি করে নিয়েছে। ছোট ছেলে বশিরের হাতে টাকা পয়সা না থাকায় এতদিন বাড়িটা করতে পারেনি। পুরনো কুঠাপাড়া ঘরেই থাকে। যে বাড়িটা আধখানা ভাঙা,
ভাঙা অংশে একটা নতুন বাড়ি করেছে মেজ ছেলে মেসকাত। বশিরের হাতে এখন আরব খাটা টাকা এসছে, সে টাকায় বাড়ি হয়ে গাড়িও হয়ে যেতে পারে, আর থামবে কেন? তাছাড়া ছেলে মেয়ে বড় হচ্ছে, আর কিছুদিনের মধ্যে বাড়িতে জামাই আসবে, বেটার বউ আসবে, বাড়ি তো একখানা লাগবেই। লাঠি হাতে উঠোনটায় তিন পেয়ে মানুষ হয়ে দাঁড়িয়ে আছে 81 বুড়ো হজরুদ্দি, যেন দুখানা শুকনো বাঁশির লাঠি দাঁড়িয়ে আছে। দুনিয়াদানির মাংস পুড়োতে পুড়োতে শরীরটা একখানা কঙ্কাল। রাতের বেলায় সবাই যখন ঘুমিয়ে পড়ে, তখন উঠোনটায় একা নেমে আসে হজরুদ্দি। হাতের লাঠি উঠোনটা ঠেকিয়ে ঠেকিয়ে কিছু একটা খোঁজে, আর বিড়বিড় করে বলে, এখানটায়, এখানটা, হ্যাঁ এখানটা। আজ বশির বুড়ো বাপটাকে অমন করে বিড়বিড় করতে দেখে জিজ্ঞাসা করলো, কি আব্বা, ওখানটায় কি কি বিড়বিড় করছো? খাটিয়া। হযরতজি কোনো কিছু খেয়াল না করে এই কথাটা বলল। খাটিয়া? কিসের খাটিয়া? বশির বিস্মিত হলো। আচমকা হযরতজির খেয়াল ফিরল, বলল, ও কিছু না, একটা জিনিস আন্দাজ করছিল। কোন জিনিস আব্বা? ওঠেন। আপনি আবারও সেই ওঠেন নিয়ে পড়ছি, আবারও সেই ওঠেন নিয়ে পড়েছি। বশিরের চোখে মুখে বিরক্তির ছাপ, আর কথা বাড়ল না। সে গটগট করে ঘরের ভেতরে সেরিয়ে গেল। বুড়ো হযরতজি কিন্তু জায়গাটা থেকে 1 ইঞ্চি সরল না। সে বিড়বিড় করে বলে যেতে থাকলো, এখানটা, হ্যাঁ এখানটাই তো। পুরো বাড়িতে কানা খুশো। গত রাতে বুড়ো হযরতজি নাকি একটুকু ঘুম হয়নি। সারা রাত উঠোনটায় লাঠি হাতে দাঁড়িয়েছিল। বউ সাহানা বাথরুম থেকে উঠে শ্বশুর মশাইকে দাঁড়িয়ে থাকতেও দেখেছিল। ভয়ে চিৎকার করে উঠেছিল। সে চিৎকারের শব্দ শুনে বাড়ির সবাই ঘুম থেকে উঠে এসেছিল উঠোনে, আর তার বাপ হযরতজিকে হাত ধরে ঘরে নিয়ে গেছিল বেটার বউরা। বারান্দায় বসে বশিরের বউ লাইলা বলল, মনে হয় মানুষটার মাথা খারাপ হয়ে গেছে। জানলা ঘুষি দিয়ে বড় বউ আয়েশা বলল, হ্যাঁ বয়স হয়েছে, মাথা গোজার, আর আগের মতন কাজ করবে না। বেড়ার ফাঁকে চোখ রেখে মেজ বউ মজিদা বলল, আমার তো ভয় লাগে, মানুষটা এর মধ্যে জিন ভর করলো না তো? 3 বউয়ের 6খানা চোখে কৌতূহলের শেষ নেই। আগে এক সময় তারা একসঙ্গে কলতলায় বাসন মাজত। ধোয়া বাসনগুলোর ওপর তেরছা করে বসতো বিহেনবেলার রোদ। এখন সেই কলতলাটা নেই। সংসার ভাঙার সঙ্গে সঙ্গে কলের সংখ্যাও বেড়েছে। যেখানে কলতলাটা ছিল তার পেছনেই ছিল একটা মস্ত বড় কৃষ্ণচূড়া গাছ। গাছটা ঝাঁকড়া হয়ে উঠেছিল। দীঘল উঠোনটার ফাগুন মাসের মিঠে রোদ যখন থপথপ করে কুলোয় ধান ঝাড়ত কলসুম, তখন হযরতজি কৃষ্ণচূড়ার ফুল ছিঁড়ে চুপটি করে কলসুমের চুলের খোপায় গুজে দিত। তারপর খিলখিল করে হেসে বলতো, উঠোনে আরো একটা গাছ কৃষ্ণচূড়া হয়েছে গো। কুলসুম রাগ হতো না, একটা অন্যরকম আনন্দ পেত। বড় ছেলে আলাউদ্দিন যখন নতুন বাড়ি তুললো, তখন গাছটা কেটে ফেললো। হযরতজির বুকের ব্যথাটা তখন উস্কেছে। উঠোনটায় তখন অনেক কথা মনে পড়ে হযরতজির। মাঠের ধান গম এই উঠোনটায় পালা দেওয়া থাকতো। তখন উঠোনটায় ছিল ফসল ঝাড়াই বাছাইয়ের খলিন। তখনও ধান ঝাড়া মেশিন আসেনি। তক্তা পেতে তাতে বাড়ি মেরে মেরে ধান ঝাড়া হতো।
একদিকে ধান জমি, আরেকদিকে পাহাড় হয়ে উঠত ধানের নাড়া। ধান মাড়াই ঝাড়াই হয়ে গেলে উঠোনেই সার হয়ে খেতে বসতো মুনিশেরা। তখন বাড়ির ভালো মন্দ রান্না হতো, ক্ষীর, পায়েস, পুকুরে মাছ, বাড়িতে পোষা মুরগি। অজরুদ্দির 3 বেটা 2 বিটির বিয়ে এইখানা উঠোনেই তো হয়েছিল। শুধু বশিরের খানায় হয়েছিল বড় ছেলে আলাউদ্দিনের ছাদে। কুলছুম যখন এসেছিল ওই বাড়িতে এই উঠোনটাতেই প্রথম বসেছিল। বেনারসি পরা সেই ঘোমটা মাথায় লাল টুকটুকে বউটাকে মাঝে মাঝে দেখতে পায় হজরুদ্দি। তখন আপন খেয়ালে ফিক ফিক করে হাসে ও। কুলছুম মারা যাওয়ার পর থেকে সে দেখাটা আরো বেড়ে গেছে। শুধু কুলছুমের নতুন বউ হয়ে বসে থাকাটাই নয়, হজরুদ্দি এখন দেখে কুলছুম উঠোনে ধানে পা দিচ্ছে আর চুপি চুপি গিয়ে পিছন দিক থেকে জড়িয়ে ধরছে তাকে। কুলছুম বলছে, ছাড়ো ছাড়ো, এ কি হচ্ছে, ছেলে বউরা সব দেখে নেবে। হজরুদ্দির এক সমস্যা হয়েছে, সে সব ছেলেদের একসঙ্গে পায় না। 2 জন ভিন রাজ্যে গিয়েছে ভিন খাটতে, একজন কেরলে, একজন গুজরাটে। বড় বেটা বাড়িতে থাকে, তাও রাতটুকুন। দিনমান খেটালেই কেটে যায়। থাকা বলতে বসির মাসখানেক হলো আরব খেটে দেশে ফিরেছে। তাছাড়া 3 দিকে 3খানা বাড়ি, ভাঙা পুরনো বাড়িখানা ধরলে 3.5 খানা, মাঝে ইটের পাঁচিল, তো আরো পাটকাঠির বেড়া। বাড়িতে ঢোকার মুখ হয়েছে 3 খানা, সদর বলে কিচ্ছু নেই। ঘরের মুখ আর রাস্তার মুখ এক। হজরতি গজগজ করে, বাড়ি না পাখির খোপ, নিঃশ্বাসের হাওয়া আসবে কোন দিক থেকে, আলো তো ঠুকবেই না, আধার ঘুলঘুলি হয়ে থাকবে। আজ বশিরকে দেখতে পেয়েই বলল, আমি মরার পর উঠোনটুকুতে বাড়ি তুলিস বশির। কেন? কণ্ঠ গরম হয়ে উঠল বশিরের। হজরতদি বলল, এইটুকুন তো উঠোন বাকি পড়ে আছে, আমি মরলে মরার খুঁটিয়াটা কোথায় থুবি? সবসময় মরার কথা ভাবো কেন? দুনিয়ার কি আর কোনো কথা নাই? গজগজ করে ওঠে বশির। তার হিল হিলে শরীরটা বাঙ্গির মতো শক্ত হয়ে উঠল। গায়ে স্যান্ডো গেঞ্জিটা খুললে বৃত্তির খিলের হাড়গুলো দেখা যায়, কুটিল চোখগুলোতে বিরক্তির ছাপ। এখন যে কথা ফুরায় যাওয়ার সময় বাপ, তোর মা যে আমাকে ডাকছে, ওপারে একলা থাকতে আর ভাল লাগছে না। তারপর ঠক ঠক করে উঠোনটায় নেমে গেল হজরুদ্দি। পশ্চিমের এক কোণে এক জায়গায় দাঁড়িয়ে বলল, শুধু এখানটায় ফাঁকা তুলেই হবে। কতটুকুন আর? ওই 3.5 হাত। ওখানটায় কি এমন আছে যে ওখানটায় ফাঁকা তুলে হবে? ধমকের সুরে বলে বশির। ছেলের কথা শুনে হজরুদ্দির চোখ ছলছল করে উঠে বলল, ভুলে গেলি বাপ, জন্মদাত্রী মায়ের মরার খাটিয়াটা উঠে রাখা ছিল, তাও ভুলে গেলি? তোর মা জানতে পারলে যে খুব কষ্ট পাবে রে। বাপের কথা শুনে বশির কিছুটা ঝিম মেরে গেল, কিন্তু ভেঙে পড়ল না। মনটাকে শক্ত করে বলল, জায়গাটুকুন ফাঁকা তুলে যে আমার বাড়িটা ছোট হয়ে যাবে। 1.25 কাঠা তো জায়গা, তার উপর 1 ছটাক ফাঁকা তুলে বাড়ি কি করে করি? মানুষের ঘর হবে না, পাখির কুটুর হবে। অন্য ভাইদের বেলায় কিচ্ছু বললে না, যত কান্নাকাটি আমার বেলায়। ফতফত করে বকে গেল বশির। তারপর বলল, আর কিচ্ছু করার নেই, মাপঝোক হয়ে গেছে, কাল থেকে নিয়েও খুঁড়তে মিস্ত্রি লাগবে। কথা তো নয় যেন একটা কোপ।
ধারালো করাতের। বুড়ো হজরুদ্দি আর কিচ্ছুটি বলল না। সে আফসোস করলো, কেন যে ভিটেনটুকুন ব্যাটাদের নামে লিখে দিলাম। আজ আমার লাশ রাখার উঠোনও থাকছে না। যে জায়গায় দাঁড়িয়েছিল লাঠিটা দিয়ে সে জায়গায় মাটিতে কি সব আঁকিবুকি করতে লাগলো হজরুদ্দি। পরের দিন বসিরের বাড়ির পুষতে তোলার জন্য নেউ কাটা শুরু হলো। খচখচ করে মাটি কাটার শব্দ হচ্ছে। হজরুদ্দি সারাটা দিন ঘর থেকে বের হলো না। শুধু ঘরের ভেতর লাঠি হাতে পায়চারি করার শব্দ কানে এলো। রাত হলো। কাটা নেউয়ের অর্থ খোড়া থেকে ঝুঁক মেরে থাকা অন্ধকার চারিদিকে ছড়িয়ে গেল। ঝিঝি পোকা ডাকলো। আবুলদের পুকুর থেকে ব্যাং ডাকার শব্দ এলো। যখন বাসটার বাদুড়ের ডানা ঝাপটানোর শব্দ থামলো আর আকাশ থেকে স্যাত করে নেমে এলো তারা কষার বিলের পানি নেমে এলো, তখনই কট করে উঠলো হজরুদ্দির বুকটা। সঙ্গে ওহো ওসি বলে চিল্লিয়ে উঠল ওই একবার। তারপর কুকড়ে গুটিয়ে গেল বিছানায়। বাপের চিৎকার শুনতে পেয়েছে হসির। ধরফর করে উঠে গেল বাপের বিছানায়। দাওয়াতেই শুয়ে থাকে বসিরুদ্দি। কুলছুম মারা যাবার পর থেকে আর এক রাতও ঘরের ভেতর শোয়নি। বললে বলে, কুলছুম এলে আমাকে দেখতে পাবে না গো। টানা 17 দিন হাসপাতালে থাকলো হজরুদ্দি। এই কদিন জমে মানুষে টানাটানি হলো। মৃত্যুর ফেরেস্তা আজরাইল আশেপাশে ঘুরঘুর করলেও হজরুদ্দির রুটা কবজা করতে পারলেন না। একটা ছোটখাটো স্ট্রোক ঘটিয়ে খালি হাতেই ফিরলেন উপরে। হজরুদ্দি ওপরের বাড়ি ফিরল না, ফিরল ইহকালের বাড়ি। টোটো গাড়িটা বাড়ির কাছে আসতেই হজরুদ্দি গুলগুলে চোখ থ হয়ে গেল। এ কি দেখছে সে? তার আকাশ থেকে পড়ার সামিল। এই 17 দিনে যেখানে একখানা ছোটখাটো বাড়ি তৈরি হয়ে যাওয়ার কথা, সেখানে মাটি কাটা নেও সব বোঝানো। আর উঠোনের যে জায়গায় কুলছুমের লাশ রাখা ছিল খাটিয়ায়, সেখানে একটা জলচৌকি রাখা। বাপ হজরুদ্দিকে টোটো থেকে নামিয়ে জলচৌকিটার কাছে নিয়ে এসে বসির বলল, আব্বা এখানে বসো। হজরুদ্দি চোখগুলো ঘুল ঘুল করে তাকালো বসিরের দিকে। বলল, তোর বাড়ি? ওই তো ওইখানে। বসির হাত দিয়ে পুরনো ভাঙা বাড়িটার দিকে দেখালো। হজরুদ্দি মায়া ভরা চোখে দেখলো পুরনো ভাঙা বাড়িটা আর নেই। সেখানে একটা নতুন বাড়ি গড়ে উঠেছে। চৌকিটায় আলতো করে বসলো, তারপর চিত হয়ে শুলো। নিচের দিকে মুখ করে ফিস ফিস করে বলল, কুলছুম, তুমি দেখতে পাচ্ছ তোমার খাটিয়ার কাছেই আমার খাটিয়া থাকবে। সমাপ্ত। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।